শেখ হাসিনা যখন নিজেই ফিরতে চাইছেন, ফেরার ঘোষণা দিয়েছেন, সময়ও নির্ধারণ করে দিয়েছেন। সর্বশেষ এনডিটিভির সঙ্গে সাক্ষাৎকারে যে কথা বলেছেন সেই কথা নিয়ে বিশ্বের বহু গণমাধ্যমে খবর হয়েছে। এমনকি রয়টার্সের মতো গণমাধ্যমও এটা নিয়ে খবর যখন করেছে, তখন বাংলাদেশের গণমাধ্যম খবর করতে পারবে কি পারবে না সেটা নিয়ে কথা হচ্ছে। এরই মাঝে শেখ হাসিনার নিজের ফেরার ব্যাপারটা যেন একটু গুরুত্বহীন হয়ে পড়ে, সেই কারণে সরকার বোধহয় একটা নতুন কৌশলে হাঁটছে। সেই কৌশলটা হচ্ছে শেখ হাসিনাকে তারা ফিরিয়ে আনতে চাইছে, ফিরিয়ে আনার প্রস্তুতি চলছে। সেই প্রস্তুতি তো প্রফেসর ইউনূসের সরকারের প্রথম থেকেই আমরা দেখছি। এটা কি সত্যিকারের প্রস্তুতি, নাকি শেখ হাসিনার ওই বাউন্সারের জবাবে সরকার অনেক ভালোভাবে দক্ষ ব্যাটে পুল শট করার চেষ্টা করছে, যে তুমি বাউন্সার দিয়েছো ঠিক আছে, কিন্তু আমি পুল শট করে সেটাকে ছক্কা হাঁকিয়ে দেব। তারেক জিয়া বা বিএনপি বা কারেন্ট ডিপ স্টেট যে গভর্নমেন্ট আছে বা এনটি লিবারেশন যে গভর্নমেন্ট বাংলাদেশে এখন আছে, তাদের সময় আসলে শেষ হয়ে গেছে। আর এই জিনিসটাই আমি আপনাদের কাছে এক্সপ্লেইন করবো যে কেন তাদের সময়টা অলমোস্ট ফিনিশড। শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার জন্য যে ট্রাইব্যুনাল দায়িত্বপ্রাপ্ত, তারা আর কাউকে ফাঁসি দেবে না, দেবে দীর্ঘমেয়াদী কারাদণ্ড। ফলে জাসদ নেতা মুক্তিযোদ্ধা হাসানুল হক ইনুর বিরুদ্ধে 10 বছরের কারাদণ্ডের রায় ঘোষণায় কেউই আশ্চর্য হননি, জুলাই সন্ত্রাসীরা ছাড়া। তারা চেয়েছিল ফাঁসি, নাহিদ চিল্লাচ্ছে কেন ফাঁসি দেওয়া হলো না, কারণ তারা চেয়েছিল যুদ্ধাপরাধী কাদের মোল্লা, নিজামী, মুজাহিদদের ফাঁসির রায় দেওয়া ট্রাইব্যুনাল থেকে ইনুকেও যেন ফাঁসি দেওয়া হয়, যেমন দেওয়া হয়েছে শেখ হাসিনাকে। মজার ব্যাপার হলো, তারেক রহমানের বাবা জেনারেল জিয়াউর রহমান হাসানুল হক ইনুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন, যদিও কর্নেল তাহেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছিলেন জিয়াউর রহমান। আর জিয়া পুত্র তারেক রহমান হাসানুল হক ইনুকে 10 বছরের কারাদণ্ড দিল, যে অপরাধ ইনু তখনও করেননি, এখনো। এই মুহূর্তে বাংলাদেশের সব থেকে ব্রেকিং নিউজ হলো, মিয়ানমারের রাখাইন রাজ্যে অর্থাৎ বাংলাদেশের টেকনাফ সীমান্তে বিমান হামলা করেছে মিয়ানমার। এখন অনেকে বলতে পারেন, মিয়ানমারের অভ্যন্তরে রাখাইন রাজ্যে মিয়ানমার বিমান হামলা করবে, রকেট হামলা করবে, তাতে আমাদের কি যায় আসে? অবশ্যই এটা বিশেষ করে বাংলাদেশের বাঙ্গু শ্রেণী যারা আছে তারা বলবে, মিয়ানমার হামলা চালাইছে মিয়ানমারের ভূখণ্ডে, তাতে আমাদের কি যায় আসে? হামলাটা চালানো হয়েছে ঠিক টেকনাফ সীমান্তের একদম কাছাকাছি। এই হামলার ফলে বুধবার রাত 9:30টার দিকে পরপর 4টি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে টেকনাফের জাদিমোড়া থেকে শুরু করে শাহপরীর দ্বীপ পর্যন্ত বাড়িঘর কেঁপে ওঠে এবং অনেকে ভয়ে ঘর থেকে বেরিয়ে আসে। যে বাড়িঘরগুলা কেঁপে উঠেছে এগুলা বাংলাদেশের, এবং সেইখানকার যারা বসবাসকারী নাগরিক তারা ঘরবাড়ি ছেড়ে বের হয়ে চলে আসে ভয়ে আতঙ্কিত হয়ে। হঠাৎ করে মিয়ানমার বিমান বাহিনী তারা কেন রাখাইন রাজ্যে হামলা চালালো, কেনই বা হামলা চালানোর প্রয়োজন তারা মনে করলো? প্রথমে যে ভিডিও ক্লিপগুলো দেখেছেন সেই ক্লিপগুলো দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং কোন বিষয়ের দিকে ইঙ্গিত করছে। তাই আজকের ভিডিওটি দেখলে বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়ে যাবেন। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এই ধরনের রাজনৈতিক ভিডিওগুলো দেখতে পছন্দ করে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি অল করে দিবেন। চলুন দর্শক, কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে একে একে সেই ভিডিওগুলো দেখে আসি। শেখ হাসিনা যখন নিজেই ফিরতে চাইছেন, ফেরার ঘোষণা দিয়েছেন, সময়ও নির্ধারণ করে দিয়েছেন। সর্বশেষ এনডিটিভির সঙ্গে সাক্ষাৎকারে যে কথা বলেছেন সেই কথা নিয়ে বিশ্বের বহু গণমাধ্যমে খবর হয়েছে। এমনকি রয়টার্সের মতো গণমাধ্যমও এটা নিয়ে খবর যখন করেছে, তখন বাংলাদেশের গণমাধ্যম খবর করতে পারবে কি পারবে না সেটা নিয়ে কথা হচ্ছে। এরই মাঝে শেখ হাসিনার নিজের ফেরার ব্যাপারটা যেন একটু গুরুত্বহীন হয়ে পড়ে, সেই কারণে সরকার বোধহয় একটা নতুন কৌশলে হাঁটছে। সেই কৌশলটা হচ্ছে শেখ হাসিনাকে তারা ফিরিয়ে আনতে চাইছে, ফিরিয়ে আনার প্রস্তুতি চলছে। সেই প্রস্তুতি তো প্রফেসর ইউনূসের সরকারের প্রথম থেকেই আমরা দেখছি। এটা কি সত্যিকারের প্রস্তুতি, নাকি শেখ হাসিনার ওই বাউন্সারের জবাবে সরকার অনেক ভালোভাবে দক্ষ ব্যাটে পুল শট করার চেষ্টা করছে, যে তুমি বাউন্সার দিয়েছো ঠিক আছে, কিন্তু আমি পুল শট করে সেটাকে ছক্কা হাঁকিয়ে দেব? ব্যাপারটা কি সেটা? চলুন একটু জেনে দেখি কি বলছেন সংশ্লিষ্ট মন্ত্রী এবং কি বাস্তবতা দাঁড়াচ্ছে শেখ হাসিনাকে কেন্দ্র করে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত দর্শক। বলছিলাম শেখ হাসিনার ফেরা নিয়ে চতুর্দিকে হইচই। সর্বশেষে এনডিটিভির সাক্ষাৎকার, এবং এনডিটিভির সাক্ষাৎকারের পরে আমরা দেখেছি বিশ্বের তাবৎ গণমাধ্যমে শেখ হাসিনার এই ফেরার খবর, অর্থাৎ এবছরে তিনি ফিরছেন এই খবরটা উঠে আসছে। এরপরে নানা ধরনের গুঞ্জন রটিয়ে দেওয়া হয়েছে। আমাদের প্রধানমন্ত্রীর চীন সফর ব্যর্থ হচ্ছে, চীন সফরে ভারত বেজায় খেপেছে, আমেরিকা ওইদিকে খেপেছে, সুতরাং বিএনপি সরকার চীন সফরকে কেন্দ্র করে বেকায়দায় পড়ে যাচ্ছে। এর আগেও একটা ঘটনা ঘটেছিল যে এই 24-এর আন্দোলনের
ধরনের মানে পতনের ঠিক আগে আগে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফর করেছিলেন, চীন সফর থেকে ফিরে এসেই তার সরকার পতন হয়েছিল। সেটার সঙ্গেও আবার তারেক রহমানের চীন সফরের অনেকে তুলনা করে এক ধরনের মজা করার চেষ্টা করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তো অনেক ধরনের চর্চাই হয়, সেগুলো চর্চা করে অনেকে মজাও পান। কিন্তু শেখ হাসিনাকে নিয়ে যা হচ্ছে এবং সর্বশেষ প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার যে বক্তব্য যে বাংলাদেশের গণমাধ্যমে শেখ হাসিনার মানে বক্তব্য প্রচার করা যাবে না, নিষেধাজ্ঞা আছে, এটা স্মরণ করিয়ে দিলেন এবং এক ধরনের হুমকিও দিলেন যে ব্যবস্থা নেওয়া হবে যদি এটা পত্রিকাগুলো না শুনে। এই ব্যাপারে আমরা দেখেছি সাংবাদিক আনিস আলমগীর একটা ভালো লেখা লিখেছেন ফেসবুকে এবং তিনি বলছেন যে কোনটা খবর আর কোনটা রিপ্রিন্ট এটা মানে মানে কি বলবো যে মাস কমিউনিকেশনের ছাত্র হয়েও মাস কমিউনিকেশন সম্পর্কে অভিজ্ঞতা থাকা সত্ত্বেও ডাক্তার জাহিদুর রহমান কেন এটা গুলিয়ে ফেলছেন, কেন তিনি বুঝছেন না যে বাংলাদেশের গণমাধ্যমে যেটা মানে প্রকাশিত হয়েছে সেটা কোনো নতুন খবর না, এনডিটিভিতে প্রকাশিত সাক্ষাৎকারের একটা বিশ্লেষণ ছাপা হয়েছে, এটা পৃথিবীর সব গণমাধ্যমে করতে পারে নিউজ ভ্যালু হিসেবে, সেটাকে হুমকি দেওয়া, এটা গণমাধ্যমের স্বাধীনতায় সরাসরি হস্তক্ষেপ করা, এই ধরনের বক্তব্য আসছে। ঠিক এই আলোচনাগুলো যখন চলছে, শেখ হাসিনা নিজেই ফিরতে চাইছেন, এবছরের মধ্যেই ফিরতে চাইছেন এবং কিছুদিন আগে থেকেই এই আলোচনা চলছে। তখন একটা গণমাধ্যম খবর করেছিল বিএনপির বিভিন্ন পর্যায়ের সঙ্গে কথা বলে তারা দাবি করেছিল যে বিএনপি সরকার শেখ হাসিনা ফিরতে চাইলেও তাকে ট্রাভেল পাস দেবে না, অর্থাৎ ট্রাভেল পাস না দিলে শেখ হাসিনা চাইলেও ফিরতে পারবে না। আর সেই গণমাধ্যম এটাও বলার চেষ্টা করেছিল যে বর্তমান সরকার শেখ হাসিনার ফেরার রিস্কটা নিতে চায় না, কারণ শেখ হাসিনা দেশে ফিরলে সরকার উভয় সংকটের মধ্যে পড়বে। আইদার শেখ হাসিনার বিচার কার্যকর করতে হবে, আর বিচার কার্যকর করতে গেলে আওয়ামী লীগ আরো বেশি ধ্বংসাত্মক হয়ে উঠতে পারে, আর বিচার কার্যকর না করতে গেলে জামাত এনসিপি ধ্বংসাত্মক পর্যায়ে চলে যেতে পারে। এই উভয় সংকটে সরকার কোনোভাবেই পড়তে চাইবে না। সেই কারণে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা কিংবা তিনি নিজে ফিরতে চাইলেও সেই ফিরতে দেওয়ার অনুমতি দেয়া, এগুলোর কোনোটার মধ্যেই সরকার যাবে না। কিন্তু সর্বশেষ এনডিটিভিতে শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন যে এবছরের মধ্যেই তিনি ফিরবেন, এটাতে সম্ভবত সরকার একটু নড়ে চড়ে বসছে এবং সেই আলোচনাটাকে একটু ফিকে করার জন্যই বোধ হয়, আমার ব্যক্তিগত মনে হয় ধারণা এটা, যে বোধ হয় সরকার একটা কৌশল নিয়েছে। সেই কৌশলে তারা বলছে যে শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান এবং সেটা খুব শিগগিরই ঘটবে। কি বলছেন আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী, চলুন একটু জানি। যুগান্তরের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে দেশে ফেরানোর চেষ্টা চলছে, কিন্তু সেই চেষ্টা ইউনুসীয় যুগ থেকেই আমরা দেখছি এবং বর্তমান সরকারও এরকম একটা প্রস্তাব গত এপ্রিলে পররাষ্ট্রমন্ত্রীর যে ভারত সফর সেই সফরে দিয়েছে, ভারত কিন্তু সেটাকে রিফিউজ করেছে, এটা ভারতীয় সাংবাদিকদের দাবি। সুতরাং শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফেরানো এটা মোটা দাগে অসম্ভব ব্যাপার, কারণ যখন মৃত্যুদণ্ডের খড়গ তার ঘাড়ে রয়েছে তখন ভারত মৃত্যুদণ্ডের রশিতে ঝুলার জন্য শেখ হাসিনাকে বাংলাদেশে দিয়ে দেবে এরকম ঘটনা ঘটবে না, কারণ ভারতের বর্তমান সরকারের সঙ্গে শেখ হাসিনার ব্যক্তিগত সম্পর্ক অনেক ভালো পর্যায়ে চলে গেছে। কিন্তু তবুও প্রতিমন্ত্রী এই কথা বলছেন কেন? আমার মনে হয়েছে এটা একটা কৌশল। শেখ হাসিনা নিজে ফিরতে চাইছেন, এই যে বীরত্ব তৈরি হওয়া, তার এই বীরত্ব যেন তৈরি না হয় সেটা তো অবশ্যই চাইবে সরকার, কারণ শেখ হাসিনা এত কিছুর পরেও বীরত্ব দেখালে তো সেটা সরকারের জন্য ডিসক্রেডিট, বিরোধী দলের জন্য ডিসক্রেডিট, সেই ডিসক্রেডিটের ভাগ নিশ্চয়ই তারা নিতে চাইবেন না। কি বলছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী? জুলাই অভ্যুত্থান কেন্দ্রিক মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করতে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওয়ায়েদ বলেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এই কথা বলেছেন তিনি। শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, নতুন কোনো আপডেট নেই, বিষয়টি প্রক্রিয়াধীন আছে। অবশ্যই একজন আসামি যিনি অন্যায় করে অপরাধ করে আরেক দেশে অবস্থান করছেন এবং যার বিচার হয়েছে, যিনি সাজাপ্রাপ্ত হয়েছেন, তাকে আমরা দেশে ফিরিয়ে এনে বাংলাদেশের মাটিতে সেই বিচার সম্পন্ন করতে চাই। বাংলাদেশের জনগণও সেটাই চায়, সেই লক্ষ্যেই কাজ চলছে, বিষয়টি প্রক্রিয়াধীন আছে। তিনি বলছেন যে নতুন কোনো আপডেট নেই, তাহলে বিষয়টি প্রক্রিয়াধীন আছে এই কথা নতুন করে বলার কি আছে? আমার মনে হয় কিছু নেই। একটা হতে পারে যে সাংবাদিকরা যেহেতু ওই প্রসঙ্গে প্রশ্ন করেছেন সেহেতু কোনো একটা উত্তর তো দিতে হবে, সেই কোনো একটা উত্তরের কৌশল হতে পারে যে তাকে ফেরানোর প্রক্রিয়া চলছে। কিন্তু তার প্রথম কথাতে এই ব্যাপারটা স্পষ্ট, যেটা বললাম যে মানে তার বিরুদ্ধে যেহেতু মৃত্যুদণ্ডের রায় হয়েছে, সেই মৃত্যুদণ্ডের রায়ের মুখোমুখি করার জন্য ভারত কোনোভাবেই শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফেরত পাঠাবে না, বরং ভারত এটাতে সহযোগিতা করতে পারে। দেশে আসলে কি হবে সেটা তো মানে কপালের লিখন আসলে, কিন্তু শেখ হাসিনা যদি বীরত্ব দেখিয়ে দেশে ফিরেন, এত কিছুর পরেও মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে তিনি যদি দেশে ফিরেন এবং এই সাহসটা তিনি যদি দেখান, তাহলে কিন্তু একটা অন্যরকম মেসেজ চলে যাবে বিশ্ব দরবারে এবং সেই মেসেজটা যাওয়ার পরে শেখ হাসিনার রায় বাংলাদেশে কার্যকর করাটা অনেক বেশি কঠিন হয়ে যাবে। আমাদের ভুলে গেলে চলবে না যে আওয়ামী লীগ সরকার যুদ্ধাপরাধীদের বিচার করেছিল, ঠিক আছে, কিন্তু দুইজন অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি, যাদের দুইজনের একজন যুদ্ধাপরাধের অভিযোগের প্রধান ব্যক্তি, তাকেও কিন্তু মৃত্যুদণ্ড দিতে পারেননি।
সুতরাং ব্যাপারটা রাজনীতির দিক চিন্তা করলে ব্যাপারটা অত সহজ নয়। এবং শেখ হাসিনা যদি মানে বাংলাদেশ সরকার যদি ট্রাভেল পাস দেয় এবং শেখ হাসিনা যদি ফেরে, তাহলে সরকার উভয় সংকটে পড়ে যাবে। সরকার রায় কার্যকর করতে গেলে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হবে, আবার রায় কার্যকর না করলে জামাত এনসিপি একেবারে উঠে পড়ে লাগবে, মাঠের আন্দোলনে চলে যাবে। এরকম বিব্রতকর পরিস্থিতিতে একটা নতুন সরকার পড়তে চাইবে বলে কি আপনার মনে হয়? আমার মনে হয় যে সরকার কৌশলে এই ব্যাপারটাতে কথা বলতে বলতে জিইয়ে রেখে, যেমন মাগুর মাছকে জিইয়ে রাখা হয় যে থাক বাবা তুই পানিতে থাক, লাফালাফি কর আর পানিতে থাক, সেরকমভাবে জিইয়ে রেখে ওই লাফালাফি করবে, একটু আলোচনা হবে, মনে হবে মাছটা জ্যান্ত আছে, মাছটা জ্যান্ত যখন আছে সেটাকে নিয়ে আলোচনা হবে, কিন্তু সেই মাছটা বাইরে আনা হবে না। কারণ বাইরে আনলে যেটা হবে, বাইরে এনে ধরতে গেলে হাতে কাঁটা বিঁধতে পারে, আর ধরতে না পারলে অন্য দিক থেকে অন্য কিছু হতে পারে। দর্শক, আপনার কাছে কি মনে হয়, ইকুয়েশনটা কি সিম্পল ইকুয়েশন আছে নাকি জটিল থেকে জটিলতর হচ্ছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের। শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার জন্য যে ট্রাইব্যুনাল দায়িত্বপ্রাপ্ত, তারা আর কাউকে ফাঁসি দেবে না, দেবে দীর্ঘমেয়াদী কারাদণ্ড। ফলে জাসদ নেতা মুক্তিযোদ্ধা হাসানুল হক ইনুর বিরুদ্ধে 10 বছরের কারাদণ্ডের রায় ঘোষণায় কেউই আশ্চর্য হননি, জুলাই সন্ত্রাসীরা ছাড়া। তারা চেয়েছিল ফাঁসি, নাহিদ চিল্লাচ্ছে কেন ফাঁসি দেওয়া হলো না? কারণ তারা চেয়েছিল যুদ্ধাপরাধী কাদের মোল্লা, নিজামী, মুজাহিদদের ফাঁসির রায় দেওয়া ট্রাইব্যুনাল থেকে ইনুকেও যেন ফাঁসি দেওয়া হয়, যেমন দেওয়া হয়েছে শেখ হাসিনাকে। মজার ব্যাপার হলো, তারেক রহমানের বাবা জেনারেল জিয়াউর রহমান হাসানুল হক ইনুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন, যদিও কর্নেল তাহেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছিলেন জিয়াউর রহমান। আর জিয়া পুত্র তারেক রহমান হাসানুল হক ইনুকে 10 বছরের কারাদণ্ড দিল, যে অপরাধ ইনু তখনও করেননি, এখনো করেননি। 30শে জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 একটি রায় ঘোষণা করেছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে 3 সদস্যের বেঞ্চ মোট 8টি অভিযোগের মধ্যে মাত্র 3টি প্রমাণিত বলে রায় দেয় এবং বাকি 5টি থেকে হাসানুল হক ইনুকে খালাস দেন। হাসানুল হক ইনুকে বাংলাদেশের প্রথিতযশা মুক্তিযোদ্ধা, জাসদ নেতা, জেনারেল জিয়াকে ক্ষমতার কেন্দ্রে টেনে আনা একজন রাজনীতিবিদ। আদালতের ভাষায় প্রমাণিত 3টি অভিযোগে তাকে 10 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে, যা একসাথে কার্যকর হলে মূলত 10 বছর কারাভোগ করতে হবে তাকে। এখানেই প্রশ্ন, 8টির মধ্যে 5টি অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হওয়ার পরও কিভাবে 3টিতে দোষী হয়? তদন্তে কি প্রহসন ছিল, নাকি সাক্ষ্য প্রমাণের নামে যা দাখিল করা হয়েছিল তা ছিল কেবল রাজনৈতিক প্রতিহিংসার কাগজপত্র? এই মামলার কেন্দ্রে ছিল কুষ্টিয়ার 6 জন নিহতের ঘটনা। অভিযোগ ছিল ইনু শেখ হাসিনার সাথে বৈঠক করে গুলির নির্দেশ দিয়েছিলেন, কুষ্টিয়ার পুলিশ সুপারকে ফোন করে সরাসরি অ্যাকশনে যেতে বলেছিলেন। কিন্তু এই অভিযোগের গোড়াতেই একটা মৌলিক সমস্যা আছে। হাসানুল হক ইনু মূলত কুষ্টিয়া 2 আসনের অর্থাৎ ভেড়ামারা এবং মিরপুর এলাকার রাজনীতিবিদ। সেই এলাকায় সংসদ সদস্য ছিলেন, কিন্তু 2024-এ তিনি সংসদ সদস্য ছিলেন না। ফলে ওই এলাকায় তার কতটুকু লোভ ছিল, কতটুকু তার নির্দেশ ওই এলাকায় পালিত হয়েছিল, সেটা তো প্রশ্নবিদ্ধ। এই এলাকা কুষ্টিয়া সদর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে। আর 2024 সালের নির্বাচনে তিনি পরাজিত হন, সেটা তো বলেইছি, অর্থাৎ জুলাইয়ে তিনি সংসদ সদস্য ছিলেন না। কুষ্টিয়া সদরের রাজনৈতিক কর্তৃত্ব ছিল একচেটিয়া ভাবে অন্য আরেকজনের হাতে। সদরের একটা গাছের পাতাও তার অনুমতি ছাড়া নড়তো না বলে কথা আছে। এটি কুষ্টিয়ার মানুষ হাড়ে হাড়ে জানে। তাহলে সদর আসনের হত্যাকাণ্ডের দায় কিভাবে একজন সংসদ নির্বাচনে পরাজিত দূর এলাকার সাবেক সংসদ সদস্যের ঘাড়ে চাপানো হলো? এই 6 জনের মৃত্যুর প্রকৃত চিত্রটা আরো জটিল। 4 আগস্ট পর্যন্ত কুষ্টিয়ায় কেউ মারা যায়নি। 5ই আগস্ট দুপুরে শেখ হাসিনার পতনের পর শহরে যে তাণ্ডব শুরু হয়, তখন পুলিশ স্টেশন ঘেরাও করে পেট্রোল বোমা এবং আগুন ছুড়ে পুলিশকে পুড়িয়ে মারার চেষ্টা হয়। বাইরে থেকে গুলিও ছোড়া হয়। প্রাণ বাঁচাতে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এই বিশৃঙ্খলায় 6 জন মারা যান। কিন্তু তাদের কতজন পুলিশের গুলিতে মারা গেছেন আর কতজন সেই উন্মত্ত জনতার মধ্যে অনুপ্রবেশ করা জামায়াত শিবিরের সন্ত্রাসীদের গুলিতে মারা গেছেন, সেটা কখনো নিরপেক্ষভাবে তদন্তই হয়নি। যে মৃত্যুর রহস্য আজও উন্মোচিত হয়নি, সেই মৃত্যুর দায় চাপিয়ে দেওয়া হলো হাসানুল হক ইনুর কাঁধে। এটা বিচার নয়, এটা রাজনৈতিক প্রতিহিংসার এক বিভৎস নাটক। আরো স্মরণীয় বিষয় হলো, এই হাসানুল হক ইনুকে এই প্রথম নয়, এর আগেও অন্যায়ভাবে কারাগারে পড়েছিল একটি সামরিক সরকার। জেনারেল জিয়াউর রহমান তাকে সামরিক আদালতে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন, সেটাও ছিল অবৈধ এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত। সেই একই জিয়াউর রহমান কর্নেল তাহেরকে ফাঁসিতে ঝুলিয়েছিলেন, সহস্রাধিক সেনা এবং বিমান বাহিনীর সদস্যকে প্রহসনের বিচারে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। কয়েকটি কারাগার মিলিয়ে যে ফাঁসির উৎসব বসেছিল, তার পূর্ণ তালিকা ও ইতিহাস সংরক্ষণ করেনি সেই জিয়াউর রহমানের রক্ত বহন করা পুত্র তারেক রহমান আজ ভিন্ন পথে একই কাজ করেছেন। এবার ফাঁসি নয়, এবার দীর্ঘমেয়াদে কারাদণ্ড।
পদ্ধতি ভিন্ন, উদ্দেশ্য একই। তখন যাবজ্জীবন দেওয়া হয়েছিল, তবু একটা পথ খোলা ছিল। হাসানুল হক ইনু যদি জিয়াউর রহমানের বিএনপিতে যোগ দিতেন, তাহলে কারাগার থেকে সরাসরি মন্ত্রিসভায় জায়গা হতো তার। আজ একইভাবে শেখ হাসিনার বিরুদ্ধে হাসানুল হক ইনুকে রাজসাক্ষী হওয়ার কথা বলেছিল। হাসানুল হক ইনু সেটা হননি। হাসানুল হক ইনু রাজসাক্ষী হননি। যদি হতেন তাহলে তাকে দণ্ড পেতে হতো না। ইউনূস সরকারের অবৈধ রাজদরবারে সালাম ঠোকালে, মুক্তিযুদ্ধের ইতিহাসকে অস্বীকার করলে, যুদ্ধাপরাধী জামায়াত ইসলামী এবং তাদের তথাকথিত বিপ্লবী ছাত্র সংগঠনের প্রতি নমনীয় হলে হয়তো আজ তিনি মুক্ত মানুষ থাকতেন, কিন্তু তিনি সেটা করেননি। ৭৯ বছর বয়সে হাসি মুখে কারাদণ্ডের আদেশ গ্রহণ করেছেন হাসানুল হক ইনু, তবু ক্ষমতার কাছে শির দ্বারা নত করেননি। স্যালুট হাসানুল হক ইনু। হাসানুল হক ইনু মুক্তিযোদ্ধা, এটাই তার সবচেয়ে বড় অপরাধ এই অবৈধ ইউনূস সরকারের চোখে এবং তার বর্ধিত তারেক রহমানের সরকারের চোখে। কারণ মুক্তিযোদ্ধারা মনে করিয়ে দেয় সেই ইতিহাস, যে ইতিহাস মুছে ফেলতে চায় জামায়াত, শিবির, এনসিপি এবং তাদের ছাতার নিচে থাকা বিএনপিও। ইনু কেবল জাসদ সভাপতি নন, তিনি সেই প্রজন্মের প্রতিনিধি যারা অস্ত্র হাতে দেশ স্বাধীন করেছিলেন এবং জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়েও সেই অর্জনকে বিক্রি করতে রাজি হননি। ইউনূস জামায়াত বিরোধী, এটাও তার আরেকটি বড় পরিচয়, আরেকটি অপরাধ। কারণ যুদ্ধাপরাধীদের বিচার করার প্রক্রিয়াকে তিনি সমর্থন করেছিলেন, সেই কাদের মোল্লা নিজামীদের ফাঁসির রায়কে তিনি স্বাগত জানিয়েছিলেন। আজ সেই একই ট্রাইব্যুনালের কাঠামো উল্টো তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়েছে। ইতিহাসে এর চাইতে বড় বিদ্রুপ আর কি হতে পারে? সরকার পক্ষ বলছে তারা এই রায়ে সন্তুষ্ট নয়, আপিল করবে, অর্থাৎ আরো কঠোর শাস্তি চাই তাদের। নাহিদ বলেছে, সুতরাং করতেই হবে। এই বিচারের পুরো অভিপ্রায়টি আসলে স্পষ্ট হয়ে যায় এই বিবৃতিতে। রায় দেওয়া হচ্ছে ন্যায় বিচারের জন্য নয়, বরং রাজনৈতিক প্রতিপক্ষকে চিরতরে নিষ্ক্রিয় করার জন্য। ৮টি অভিযোগের ৫টি প্রমাণ করতে পারেনি প্রসিকিউটর। এটাই বলে দেয় মামলাটি কতটা ফাঁপা ছিল। অথচ সেই ফাঁপা মামলাতেও একজন ৭৯ বছরের বীর মুক্তিযোদ্ধা কারাগারে। জাসদ বিক্ষোভ করেছে, সামাজিক মাধ্যমে প্রতিবাদের ঢেউ উঠেছে। এই প্রতিবাদ কেবল একটি রায়ের বিরুদ্ধে নয়, এই প্রতিবাদ একটি গোটা ব্যবস্থার বিরুদ্ধে, যে ব্যবস্থা মুক্তিযুদ্ধের চেতনাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাচ্ছে এবং যুদ্ধাপরাধীদের উত্তরাধিকারীরা বিচারকের আসনে বসে রায় শোনাচ্ছে। হাসানুল হক ইনুও আপিল করবেন, লড়াই চালিয়ে যাবেন, কারণ এই লড়াই তার একার নয়, এই লড়াই মুক্তিযুদ্ধের পক্ষে প্রতিটি মানুষের। শেখ হাসিনার লক্ষ লক্ষ কর্মী, মুক্তিযুদ্ধের সপক্ষের প্রতিটি কণ্ঠ আজ হাসানুল হক ইনুর পাশে, যিনি যৌবনে পাক হানাদারদের বিরুদ্ধে অস্ত্র ধরেছিলেন। জিয়াউর রহমানের যাবজ্জীবনেও যিনি ভেঙে পড়েননি, তারেক রহমানের 10 বছরেও তিনি অটল। এই মানুষকে আপনি কারাগারে রাখতে পারেন, কিন্তু তার বিশ্বাসকে, তার ইতিহাসকে, তার সংগ্রামকে আপনি কোনো ট্রাইব্যুনালের রায়ে মুছে দিতে পারবেন না। আপনাকে সশ্রদ্ধ সালাম হাসানুল হক ইনু, বীর মুক্তিযোদ্ধা। এই মুহূর্তে বাংলাদেশের সব থেকে ব্রেকিং নিউজ হলো মিয়ানমারের রাখাইন রাজ্যে অর্থাৎ বাংলাদেশের টেকনাফ সীমান্তে বিমান হামলা করেছে মিয়ানমার। এখন অনেকে বলতে পারেন মিয়ানমারের অভ্যন্তরে রাখাইন রাজ্যে মিয়ানমার বিমান হামলা করবে, রকেট হামলা করবে, তাতে আমাদের কি যায় আসে? অবশ্যই এটা বিশেষ করে বাংলাদেশের বাঙ্গু শ্রেণী যারা আছে তারা বলবে মিয়ানমার হামলা চালাইছে মিয়ানমারের ভূখণ্ডে, তাতে আমাদের কি যায় আসে? হামলাটা চালানো হয়েছে ঠিক টেকনাফ সীমান্তের একদম কাছাকাছি। এই হামলার ফলে বুধবার রাত 9:30টার দিকে পরপর 4টি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে টেকনাফের জাদিমোড়া থেকে শুরু করে শাহপরীর দ্বীপ পর্যন্ত বাড়িঘর কেঁপে ওঠে এবং অনেকে ভয়ে ঘর থেকে বেরিয়ে আসে। যে বাড়িঘরগুলা কেঁপে উঠেছে এগুলা বাংলাদেশের, এবং সেইখানকার যারা বসবাসকারী নাগরিক তারা ঘরবাড়ি ছেড়ে বের হয়ে চলে আসে ভয়ে আতঙ্কিত হয়ে। হঠাৎ করে মিয়ানমার বিমান বাহিনী তারা কেন রাখাইন রাজ্যে হামলা চালালো, কেনই বা হামলা চালানোর প্রয়োজন তারা মনে করলো? বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ আরাকান আর্মি এবং আরসা তারা কিন্তু পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবস্থান করছে। এটা কিন্তু মিয়ানমারের স্বার্থ বিরোধী কাজ হচ্ছে। বাংলাদেশ কিন্তু তাদেরকে সুযোগ সুবিধা দিয়েছে। সুতরাং এই হামলা যে সামনের দিনে বাংলাদেশের ভূখণ্ডে হবে না, যে অংশে বিচ্ছিন্নতাবাদী বিভিন্ন গোষ্ঠী বিশেষ করে আরসা এবং আরাকান অবস্থান করছে, সেখানে মিয়ানমার হামলা চালাবে না তার নিশ্চয়তা কে দেবে? দেখেন, প্রতিবেশী যদি আক্রান্ত হয়, প্রতিবেশী যদি আগুনে জ্বলে, সেই আগুনের উত্তাপ আপনার শরীরে অবশ্যই লাগবে। যখন রাখাইন রাজ্যে মিয়ানমার বিমান হামলা চালাচ্ছে, এই হামলা যে টেকনাফে চালানো হবে না, কিংবা এই হামলা চালানোর ফলে নাফ নদী, ছোট্ট একটা নদী, এখানে যে বাংলাদেশের অংশ আক্রান্ত হবে না তার নিশ্চয়তা কে দেবে? শুধু কি তাই, শুধুমাত্র বিমান হামলা হয়নি, সেখানে অসংখ্য বোমা বিস্ফোরিত হয়েছে, শব্দে কেঁপে উঠেছে পুরো এলাকাবাসী। এগুলো বাংলাদেশের মিডিয়াতে আসে নাই। হামলা হয়েছে বুধবারে রাতে, অথচ বাংলাদেশের গণমাধ্যমে আসছে কয়েক ঘন্টা পর, প্রায় 24 ঘন্টা পর, অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যায়। যখন এই সংবাদগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে, আমরা বিভিন্ন ভিডিও ফুটেজ ভাইরাল করেছি, তারপর বাংলাদেশের গণমাধ্যম সংবাদ প্রকাশ করছে মিয়ানমারের রাখাইন রাজ্যে হামলা চালিয়েছে মিয়ানমার। সেই হামলা কাদের উপর চালানো হয়েছে সেটা কিন্তু বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের যে বিচ্ছিন্নতাবাদী জঙ্গি সংগঠন KNF, কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট, এই KNF এর যে মুখপাত্র নাথান বম না কিছু একটা, তার নাম মনে পড়ছে না, সে দাবি করেছে তাদের সাথে সেনাবাহিনীর
সরাসরি অস্ত্র নিয়ে যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর 4 জন সেনা সদস্য মৃত্যুবরণ করেছে। এটা কেএনএফ এর যে মুখপাত্র তার দাবি, আমাদের দাবি না। এগুলো বাংলাদেশের গণমাধ্যমে আসছে, সেনাবাহিনীর আইএসপিআর সব সময় সোচ্চার থাকে, তারা কি সংবাদে দিয়েছে? দেখেছেন আপনারা? দেখি নাই। 2024 সালের 5 আগস্ট আমরা বারবার বলেছি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করার জন্য পশ্চিমাদের দালালরা, পশ্চিমাদের ঘেটুপুত্ররা, পাকিস্তানিদের দালালরা বাংলাদেশ দখল করে নিল। 1971-এর মহান মুক্তিযুদ্ধের প্রতিশোধ তারা নেবে। পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিদেশি পরাশক্তির কাছে বিক্রি করে দিয়ে তারা ক্ষমতার মসনদে দীর্ঘমেয়াদে থাকার প্রচেষ্টা চালাবে। সেই দিকে আগাচ্ছে বাংলাদেশের বর্তমান সরকার, বাংলাদেশের বর্তমান প্রধান বিরোধী দল। সংসদ অধিবেশনটাকে হাসি তামাশার পাত্র বানিয়ে পুরো দেশকে বিক্রি করে দিচ্ছে এই রাজাকারের বাচ্চারা, এই দেশদ্রোহী উপশক্তির দোসররা। বার্মা অ্যাক্ট, এটা দয়া করে আপনারা গুগলে সার্চ করবেন কিংবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জিজ্ঞাসা করতে পারেন। এটা নিয়ে একটু পড়াশোনা করেন, তাহলে বুঝে যাবেন খেলাটা কোন লেভেলে চলছে। এদিকে শুনলাম তারেক রহমান চীনের জন্য করিডোর উন্মুক্ত করবেন। এইসব কিছু দেখার পর আপনাদের কি মনে হচ্ছে? এরপর আবার বাইরে থেকে ব্যাপক আকারের ফান্ড এসেছে বাংলাদেশে জঙ্গিবাদকে পুনরুত্থান ঘটানোর জন্য, অর্থাৎ জঙ্গিদেরকে পর্যাপ্ত অর্থ সহায়তা দেওয়ার জন্য ব্যাপক একটা ফান্ড বাইরে থেকে রেমিটেন্সের নাম করে ঢুকানো হয়েছে। এইসব সংবাদ বাংলাদেশের গোয়েন্দা সংস্থা, বাংলাদেশের বর্তমান সরকারের বিভিন্ন কলা কুশীলব যারা আছে তারা সবাই জানে, কিন্তু গণমাধ্যমে বলছে না। এই ধরনের তৎপরতাকে রুখে দেওয়ার জন্য তারা কোনো ধরনের চেষ্টা চালাচ্ছে না, কারণ তাদের মধ্যে সেই প্রবণতাই আমরা দেখি না। সার্বিকভাবে বাংলাদেশকে ধ্বংস করার জন্য, বাংলাদেশকে যুদ্ধ পরিস্থিতির দিকে ঠেলে দেওয়ার জন্য যত কিছু করা দরকার সবকিছু যেন তারেক রহমান জামাতকে সাথে নিয়ে করছে। বাংলাদেশের সুশীল বুদ্ধিজীবী তারা কোনো কথা বলছে না। তারপরে আছে জুলাই চেতনা নিয়ে। মেহরাফরোজ শাওন জুলাই চেতনা নিয়ে কি সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছে সেটা নিয়ে তারা ব্যাপক তৎপর। শাওনকে গ্রেফতারের দাবি জানানো হচ্ছে, শাওনকে অনলাইনে মারাত্মকভাবে বুলিং করা হচ্ছে। এগুলো নিয়ে ব্যস্ত বিএনপি জামাতের অনলাইন অ্যাক্টিভিস্ট এবং এই রাজাকারের বাচ্চারা। কিন্তু এদিকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব চলে যাচ্ছে পরাশক্তিদের নিয়ন্ত্রণে, সেটা নিয়ে তাদের কোনো চিন্তা চেতনা, তাদের কোনো ভাবনা নাই। আজকে মিয়ানমার রাখাইন রাজ্যে টেকনাফ সীমান্তের কাছে বিমান হামলা চালিয়েছে। দুদিন পর যখন বলবে আরাকান আর্মি, আরসা এবং রোহিঙ্গাদের মধ্যে যে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো আছে, যে সংগঠনগুলো আছে, তাদেরকে বাংলাদেশে আশ্রয় দেওয়ার অপরাধে সেই অঞ্চলে যদি মিয়ানমার বিমান হামলা চালায় কিংবা দু একটা মিসাইল মেরে দেয়, বাংলাদেশ সেনাবাহিনী কি রক্ষা করতে পারবে? আমার তো মনে হয় না। মিয়ানমার আর্মির থেকে বাংলাদেশ সেনাবাহিনীর সক্ষমতা বেশি। আর আন্তর্জাতিক যে চক্রান্তের জালে বাংলাদেশ পড়ে গেছে, এই ক্ষেত্রে মিয়ানমার যদি বাংলাদেশ আক্রমণ করে, নিশ্চিত থাকেন রাশিয়া, ভারত সবাই মিয়ানমারের পক্ষেই কথা বলবে কিংবা আড়াল থেকে সহায়তা করবে, বাংলাদেশকে ন্যূনতম সহায়তা করবে না। কারণ মার্কিনীদের দালালদের এই অঞ্চলে কেউ সহায়তা করবে না। যতই চীন ভালোবাসা দেখাক, মায়া দেখাক, মহব্বত দেখাক, কাজের সময় চীনকে বাংলাদেশ কিন্তু খুঁজে পাবে না। চীন দেখা যাবে মিয়ানমারকে আড়াল থেকে সহায়তা করছে, কারণ সেখানে তাদের একটা বড় অঙ্কের বিনিয়োগ আছে, আপনারা নিশ্চয়ই সেটা জানেন। শেষ, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব শেষ। যেসব বুদ্ধিজীবী সুশীল পাকনারা বলবে মিয়ানমার তাদের ভূখণ্ডে হামলা চালিয়েছে, তাতে আমার কি যায় আসে, সেসব বুদ্ধিজীবী সুশীলদের মুখে ঝামা ইট ঘষে দিয়ে বলা উচিত, তোমার প্রতিবেশীর ঘরে যখন আগুন লাগবে, সেই আগুনের উত্তাপ তোমার ঘরে আসবে না, তার নিশ্চয়তা তোমাকে কে দিয়েছে? কিছু বলার নাই। দেখেন যা ভালো মনে করেন। আপনাদের দেশ, আপনাদের স্বাধীনতা, আপনাদের সার্বভৌমত্ব, আপনাদের সেকেন্ড স্বাধীনতা আপনারা রক্ষা করেন। আমরা দর্শক হয়ে তাকিয়ে তাকিয়ে দেখি। আমাদের সাবধান করা উচিত, সচেতন করা উচিত। করছি, বাকিটা সিদ্ধান্ত আপনাদের। বর্তমান সরকারের হুমকি ধামকি দিয়ে আসলে লাভ নাই। যা হওয়ার তা তো হয়ে গেছে, যা করার তা তো করেই যাচ্ছে। সুতরাং আমরা দর্শকের মতো দেখে যাই আমাদের প্রিয় মাতৃভূমি কিভাবে পরাশক্তিদের যুদ্ধক্ষেত্রে কিংবা আন্তর্জাতিক চক্রান্তের জালে, এটা আমাদের দেখতে হবে। এর বাইরে আমাদের আসলে কোনো কিছু করার নাই। ভালো থাকবেন। পারলে ভিডিওটা এই ভিডিওগুলো দেখছিলেন, এ সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।